সেলে শপিং করতে যা ভালো লাগে না। এবার এক সপ্তাহ জন্য ছুটি। এবার বাড়িতে গিয়ে মাকে বলবো আমাকে যেন এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দেয়। স্যার, আজ আপনার বিরাট খুশির দিন। আজ আপনি বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন। আজ আপনি প্রমাণ করে দিলেন মানুষ পরিশ্রম করেই সাফল্যের শিখরে পৌঁছতে পারে। কি হয়েছে স্যার, আপনাকে একটু অন্যমনস্ক লাগছে? কোনো অসুবিধে? না, এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, তুমি ওই কুমারের অ্যানুয়াল রিপোর্টটা পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার। টেনশনে আছেন? হ্যাঁ বলো। তোমার মাথা খারাপ হয়নি তো? তুমি এটা কি করে ক্যান্সেল করতে পারো? তোমাকে আমি ছাড়বো না। কি হয়েছে স্যার? ভেতরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, চলো। আসুন স্যার। এখন সময় সেই মুহূর্তের যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। বিজনেসম্যান অফ দ্য ইয়ার দেওয়ার সময় এসে গেছে এবং এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমি স্টেজে ডাকতে চাইবো এই শহরের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার শ্যাম বিপুলকে। যেরকম আপনারা সবাই জানেন, এই বছরের বিজনেসম্যান অফ দ্য ইয়ার হলেন মিস্টার বিরাজ। কনগ্রাচুলেশনস। এবার আমি চাইবো মিস্টার বিরাজ স্টেজে আসুন এবং অ্যাওয়ার্ড রিসিভ করুন। কংগ্রেটস বিরাজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমি চাইবো মিস্টার বিরাজ আমাদের জন্য দুটো কথা বলুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলতে চাই, যদি কোনো মানুষ চায় তাহলে পরিশ্রম আর সততা দিয়ে জীবনে সে সবকিছু পেতে পারে। এই অ্যাওয়ার্ড জেতার শ্রেয় আমি আমার খুবই বিশেষ লোক। আরে কি হলো?
বিরাজ, কি হলো তোমার? অভিজিৎ, গুলিটা তো বাঁ দিক থেকে চালানো হয়েছে। বস, তার মানে গুলি যে ছুঁড়েছে সে এর সামনে ছিল না, পাশ থেকে গুলি চালিয়েছে ও। ও এখানে দাঁড়িয়েছিল আর কথা বলছিল আর বাঁদিক থেকে গুলি চলেছে। স্যার, এখানেই কোথাও খুনির থাকার কথা। হ্যাঁ, কিন্তু এদিকে তো দেওয়াল আছে, তার মানে খুনি দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছিল। এই এতগুলো লোকের সামনে কেউ অন্তত শুনেছে বা দেখেছে ও যখন গুলি চালিয়েছিল? এইখানে গেস্ট ছিল দেওয়ালের দিকে? স্যার, দুজন বা তিনজন। দুজন না তিনজন, কোনটা? স্যার, তিনজন। কারা ছিল তারা, মনে আছে আপনার? স্যার, গুলির আওয়াজ শুনে ওরা ওখান থেকে পালিয়ে যায়, আর বাদ বাকি এখানেই আছে। গেস্টদের লিস্ট তো নিশ্চয়ই আছে তোমার কাছে, ইয়েস স্যার। নিয়ে এসো। ওকে স্যার। আচ্ছা, আপনারা কি কাউকে দেখেছেন গুলি চালাতে? না স্যার। অদ্ভুত ব্যাপার, এখান থেকে একটা লোক গুলি চালালো, তাতে ইনি মারা যান, আর না কেউ শুনেছে না কেউ দেখেছে। এটা কি করে হতে পারে? স্যার, আসলে আমাদের মনোযোগ ছিল স্টেজে যে প্রোগ্রাম চলছিল সেই দিকে, তাই গুলি যখন চলেছে সেটা খেয়ালই করতে পারিনি। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো সচিন। এখানকার সমস্ত গ্লাসগুলোই পুরো ঠিকঠাক আছে, হ্যাঁ, কিন্তু এই গ্লাসটাতে একটু ক্র্যাক আছে। অভিজিৎ, গ্লাসটা তো ক্র্যাক আছে, কিন্তু গ্লাসটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি। এরকম ক্র্যাক স্যার তখনই হবে যখন গ্লাসটা কিছুর সঙ্গে ধাক্কা খায়, বা হয়তো খুব জোরে কোনো শব্দ হয়েছে গ্লাসের ঠিক কাছে। নিশ্চয়ই খুব জোরে আওয়াজ হয়েছিল গুলি চালানোর, আর ওই গুলিটা এই গ্লাসের খুব কাছ থেকেই চালানো হয়েছিল। সালুখে, হ্যাঁ, এসো এদিকে। দেখো, মনে হচ্ছে গুলিটা এই গ্লাসের পাশ থেকেই চালানো হয়েছিল। বস, দেখে তো মনে হচ্ছে গুলিটা এইখান থেকেই ছোঁড়া হয়েছিল, তবুও 100% শিওর হওয়ার জন্য আমি ভালো করে চেক করে দেখছি। চেক করে নাও। আপনারা ওই লোকটাকে একদম ছাড়বেন না, যে আমার বিরাজকে মেরেছে। নিশ্চয়ই। আমরা কথা দিচ্ছি, যে এটা করেছে তাকে আমরা ধরেই ছাড়বো। তুমি মনে জোর রাখো। তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে? চুপ করো, চুপ করো। সিআইডি রাত থেকে এখনো কোনো অপরাধী ছাড়া পায়নি। আপনি স্যার, আমি শেখর, বিরাজের কাকাতো ভাই। আর আপনি? আমার নাম ইশিকা। আমি বহু বছর ধরে বিরাজের বিজনেস পার্টনার। আর স্যার, আমি বিরাজবাবুর বিয়ে। তাহলে আপনাদের মধ্যে কেউ কাউকে কি আপনারা সন্দেহ করেন? কে এটা করতে পারে? না স্যার, ওর তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। না, শত্রুতা নিশ্চয়ই আছে, না হলে ওনাকে কেউ খুন কেন করবে? স্যার, আমি কিছু বলতে চাই। বলুন। স্যার, বিরাজবাবুর আজ সন্ধ্যে থেকে মুডটা খুবই খারাপ ছিল। মুড খারাপ ছিল? ওনাকে তো বিজনেস অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দিচ্ছিল, তাও ওনার মুড খারাপ ছিল? আমিও তো সেই কথা ভাবছিলাম। এত বিরাট একটা খুশির অনুষ্ঠানে ওনার মুডটা তো খুবই খারাপ ছিল। আর ফোন কল আসবার পর থেকে তো উনি খুব বেশি বিরক্ত হয়ে উঠেছিলেন। কে ফোন করেছিল? স্যার, সেটা বলতে পারবো না। উনি বলো। কারোর সাথে ফোনে কথা বলছিলেন। তোমার মাথা খারাপ হয়নি তো? কি যাতা বলছো তুমি? তুমি ডিলটা কি করে ক্যান্সেল করতে পারো? তোমাকে ছাড়বো না। এইরকম কথা হচ্ছিল স্যার। ইশিকা দেবী, আপনি কি জানেন কোন ডিলের ব্যাপারে কথা হচ্ছিল? আর না, আমি এসবের ব্যাপারে কিচ্ছু জানি না। কিন্তু এটা কিভাবে সম্ভব যে এই ব্যাপারে আপনি কিছুই জানেন না? আপনি তো বিরাজের বিজনেস পার্টনার ছিলেন, তাহলে আপনার তো জানারই কথা। স্যার, আমি সত্যি বলছি, এমন কোনো ডিলই হয়নি যে ক্যান্সেল হতে পারে। এমন কোনো ডিল হয়নি যেটা ক্যান্সেল হয়েছে। এবার আমরা খোঁজ নিয়ে দেখব কিসের ডিল ছিল আর কি হয়েছিল। ময়ূক, স্যার, বিরাজের ফোনটা দাও। দেখো তো একটু, শেষ ফোনটা। স্যার, এতে নাম তো নেই, মনে হচ্ছে আননোন কোনো নাম্বার। ফোন করে দেখো একবার। ফোন বন্ধ বলছে। ফোন বন্ধ? অভিজিৎ,
ফোন বন্ধ এর কারণ হলো বিরাজের মৃত্যুর জন্য দায়ী এই ফোন কলটাই। খোঁজ নিতে হবে এই ফোন নাম্বারটা আসলে কার নাম্বার। মনসা, বেকার বেকার জেদ করা ছেড়ে দাও। মা প্লিজ বোঝার চেষ্টা করো, সিআইডির কাছে আমায় যেতেই হবে, ওদেরকে সবটা জানাতেই হবে। মা না, আমি তোমায় যেতে দেব না। আবার যদি কেউ তোমার উপর হামলা করে। মা প্লিজ, আমি যা করছি সেটা একদম ঠিক, লেট মি ডু ইট। হ্যাঁ, আমি সিআইডির কাছে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে? ওকে। স্যার, মোবাইল কোম্পানির থেকে আমরা জানতে পারলাম যে ওই নাম্বারটা অর্জুন বলে একজন লোকের নামে রেজিস্টার্ড, যে বাগোদিয়া বস্তিতে থাকে। কিন্তু ওর বাড়ির লোকেরা বলছে যে অর্জুন 5 বছর আগে মারা গেছে। কি? আর ও সিম কার্ড কে ইউজ করছে ওরা বলতে পারছে না। ভীষণ চালাক তো ওই খুনি, কোনো সূত্র ছেড়ে যাচ্ছে না। 5 বছর আগে যে মারা গেছে তার সিম কার্ডটা সে ব্যবহার করছে, আবার বিরাজকে খুনও করেছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এই দেশি বন্দুকটা পেলাম এখান থেকে। মনে হয় খুনি পালানোর সময় এটাকে এখানে ফেলে রেখে গেছে। অদ্ভুত খুনি স্যার, পালিয়ে গেছে কিন্তু বন্দুকটা ফেলে গেছে আমাদের জন্য। স্যার প্লিজ আমাদের হেল্প করুন, আমরা বড় বিপদে আছি স্যার। এক মিনিট, আপনারা কারা? স্যার আমার নাম মনসা, আর ও হলো আমার বিজনেস পার্টনার অমল। আচ্ছা, কি হয়েছে বলুন। স্যার, আমাদেরকে কেউ খুন করার চেষ্টা করেছে। স্যার, আমাদের উপর হামলা হয়েছে। কারা হামলা করেছিল আপনাদের উপর? ওরা কারা বলতে পারবেন কিছু? স্যার কিচ্ছু জানি না, আর বুঝতে পারছি না যে আমাদের মেরে কারোর কি লাভ হবে। দেখুন প্লিজ, আপনারা চিন্তা করবেন না, আমরা জানার চেষ্টা করছি। দেখুন, আপনাদের উপর যখন আক্রমণ হয়েছিল তখন আপনারা কি একসাথে ছিলেন? না স্যার, আলাদা জায়গায় হামলা হয়েছে। আমার উপরে অফিসে আর মনসার উপরে শপিং মলের পার্কিং লটে হয়েছে স্যার। হ্যাঁ স্যার, কালকে দুপুরে প্রায় 12টা-1টার মধ্যে। কাল দুপুরে? আর আজকে এসেছেন আমাদের কাছে? আজকে? কালকে কেন আসেননি? স্যার, আমরা একটু ভয় পেয়েছিলাম, অনেক ভেবে চিন্তে তারপর এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, যারা আপনাদের উপর অ্যাটাক করেছিল তাদের মুখটা তো নিশ্চয়ই আপনারা দেখেছিলেন। সবকিছু এত তাড়াতাড়িতে হয়েছে যে আমি কিছু দেখতেই পাইনি। আর এই দেখুন, গুলি আমার হাতে লেগেছে। আশ্চর্য ব্যাপার, যে গুলি চালালো সে দেখেও গেল না যে গুলিটা ঠিক জায়গায় লেগেছে কিনা। স্যার ভালো হয়েছে যে ও দেখতে পায়নি, না হলে হয়তো আজ আপনারা আমাকে জীবিত অবস্থায় দেখতেন না। তাহলে নিশ্চয়ই এটা কোনো নন প্রফেশনালের কাজ, কারণ যদি প্রফেশনাল হতো তাহলে এই ভুলটা কখনোই করতো না। অমল, তোমার উপরেও কি কেউ কি গুলি চালিয়েছিল? স্যার, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা তো আরো অদ্ভুত ছিল। হ্যালো? আরে না না ভাই, অফিসে আমি একাই আছি, বাদবাকি লোকেরা সব চলে গেছে। আমারও আর এই অল্প কিছু কাজ বাকি আছে, আর আমিও এই বেরোবো আর কি। ওকে, টেক কেয়ার, বাই বাই বাই। অফিসে এখন আবার কে আসবে? কি? তুই দাঁড়া, আমি আসছি। স্যার, যে গুলি করতে এসেছিল সে গুলি না করেই চলে গেল। সেটাই তো। স্যার, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। স্যার, যা কিছুই হয়েছে অন্ততপক্ষে আমি প্রাণে বেঁচে গেছি। যাই হোক, এটা তো খুব ভালো খবর। এবার তোমরা আমাদের সাহায্য করো ওই খুনিটার স্কেচ করার ব্যাপারে। স্যার স্কেচটা তো হয়ে যাবে, কিন্তু ব্যুরো থেকে বাইরে যেতে ভয় করছে স্যার। আবার যদি আমাদের উপর হামলা করে তখন? এবার তোমাদের উপর কেউ হামলা করবে না, এবার তোমাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মনসাকে গুলি চালানোর সময় খুব কাছ থেকে গুলি চালিয়েছিল মনসার উপরে, কিন্তু প্রাণ নেওয়ার মতন গুলি চালায়নি। আর যে অমলের উপর গুলি চালাতে গিয়েছিল সে গুলি না চালিয়েই ওখান থেকে ফিরে এসেছে। এটা কেন করলো? না 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 না, অন্য কোনো চক্রান্ত আছে। স্যার, এই হলো স্কেচটা। থ্যাংক ইউ, তুমি যাও। তোমরা কনফার্ম
এরাই দুজন ছিল? হ্যাঁ স্যার, এরকমই দেখতে প্রায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তোমরা যেতে পারো। তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের সুরক্ষার জন্য আমাদের সিআইডি অফিসাররা তৈরি থাকছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। শ্রেয়া, দেখো এরা কোনো পুরনো পাবে কিনা। স্যার, হ্যাঁ সালুকা, বলো। গুলিটা ওই টেবিলের উপর থেকে চালানো হয়েছিল যে টেবিলের উপরে ওয়াইনের গ্লাসটা ছিল? ওকে, ঠিক আছে। স্যার, হ্যাঁ, পাওয়া গেছে? না স্যার, ওই দুজনের আমাদের ডেটাবেসে তো কোনো রেকর্ড দেখলাম না। কোনো রেকর্ডসেই ওদের দুজনকে পাওয়া যায়নি? আচ্ছা, একটা কাজ করি আমরা। ওই মলটা যেটার পার্কিং লটে মনসার উপরে হামলা হয়েছিল আর অমলের অফিস, এই দুটো জায়গা কাছাকাছি। ওই মুহূর্তে যখন গুলি চালানো হয়েছিল, ওই মুহূর্তে যতগুলো সেলফোন নেটওয়ার্কে ছিল সেগুলোর সব খবর নাও। কিন্তু স্যার, এরকম তো হাজার হাজার লোক হ্যাঁ, থাকবে। নিশ্চয়ই হাজারটা লোক হতে পারে, হাজারটা মোবাইল হতে পারে, কিন্তু অপরাধী ওদেরই মধ্যে কেউ হবে যে সব থেকে কাছে ছিল ওই পার্কিং লটে মনসার কাছে, আর সব থেকে কাছে ছিল অমলের ধারে কাছে ওই অফিসে। ওদেরই মধ্যে ছিল যে সব থেকে কাছে ছিল। ফেডরিক আর পঙ্কজকে বলো খোঁজ নিতে। স্যার, ফাংশনের প্রজেক্ট রেডি হয়ে গেছে। নিখিল, এবারে জুম করো ওই টেবিলটার উপরে যেখান থেকে গুলি চালানো হয়েছিল। ও মাই গড, স্যার এই টেবিলে তো তিনজন মেয়ে বসে আছে। তার মানে এদের মধ্যে কেউ বিরাজের উপর গুলি চালিয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে এই তিনটে মেয়ের পরিচয় কি। এত লম্বা লিস্ট! আমার তো আমার স্কুলের সময়ের কথা মনে পড়ছে, যেন ইতিহাসের রাজা মহারাজাদের নাম মুখস্থ করছি। এই দেখ, আরো একটা লিস্ট এসে গেল। এত লম্বা লিস্ট, স্যার আমি অজ্ঞান হয়ে যাব। ঘাবড়াবেন না স্যার, এটাই শেষ। আচ্ছা, আমার তো চোখ লেগে আসছে। সেদিন ওই মলটার ওখানে আর অমলের অফিসের পাশে এতগুলো লোক হাজির ছিল। যাকে আমরা চাই তাকে পাবো কি করে খুঁজে? একটা কাজ করি, দু চারজনকে ফোন করে দেখি। যদি ধরুন আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা অপরাধী পেয়েও যেতে পারি। দারুণ আইডিয়া এটা, কর ফোন। ইঙ্কি পিঙ্কি পঙ্কি ফ্রেডি স্যার লাভ স্যার ডঙ্কি, এই নাম্বারটা দেখি। হ্যালো হ্যালো, আপনার নাম কি ম্যাডাম? তোমাকে কেন বলবো? তোমার লজ্জা করে না একটা অচেনা মেয়েকে ফোন করে ডিস্টার্ব করছো? আরে না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না। যদি তুমি আমাকে দ্বিতীয়বার ফোন করো না তাহলে আমি সিআইডি কে কমপ্লেইন করব। আমি নিজে সিআইডি তে কাজ করি। আর আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন। খবরদার আর একবার ফোন করো তো। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? আমার বর বলেছে না তোমাকে আমাকে ফোন করে ডিস্টার্ব করার জন্য? যাও গিয়ে বলে দাও ওকে যে আমি একটা পয়সাও পণ দেব না। পণ? তোর আবার কি হলো পঙ্কজ? পণের কথা শোনা মাত্রই তোর পুরো শরীরে মনে হচ্ছে যেন 440 ভোল্টের কারেন্ট দৌড়ে গেল। আরে স্যার আর বলবেন না, পণই তো আমার কমজোরি। স্যার আমার কাটা ঘায়ে আঘাত লাগলো আবার। আমি তো কিছু বুঝলাম না। স্যার আপনি তো জানেন আমার স্কুল কলেজ সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, শুধুমাত্র আমি একা বেঁচে রয়েছি। জানেন কেন? কেন? এই পণ প্রথার জন্য। পঙ্কজ, তুই একজন সিআইডি অফিসার হয়ে পণ চাইতে লজ্জা করে না? নিজের উপর লজ্জা হওয়া উচিত তোর। দাঁড়া, আমি এখনই এসপি স্যারকে ঘটনাটা জানাবো। আরে এসপি স্যারকে কেন ফোন করছেন? আমার কথাটা তো শুনুন। আমি কারোর থেকে পণ চাইনি, মেয়ের বাড়ির লোক পণ চায় আমার কাছে। আমায় বলে যতক্ষণ আমি পণ না দেব মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না। সেই জন্যই তো পণের কথা শুনলে আমার বুক ফেটে যায়। তুই চিন্তা করিস না পঙ্কজ, কোনো মেয়ে যদি তোকে সত্যি ভালোবাসে সে শুধু তোর মনটা দেখবে, পণের টাকায় লোভ থাকবে না, বুঝেছিস? সত্যি স্যার? হ্যাঁ, এবার চল এই বিয়ের স্বপ্ন দেখা বন্ধ করে কাজে লেগে পড়। কাজে লেগে পড়? এতগুলো লিস্ট রয়েছে। আরে তাই বলে কাঁদছিস কেন? চল একটা কাজ করা যাক, দেখা যাক এই এতগুলো নাম্বারের মধ্যে এমন কোন দুটো নাম্বার আছে যেটা মনসার ওই মল আর অমলের অফিসের একদম কাছাকাছি।
দেখছি স্যার। স্যার এই নাম্বারটা দেখুন স্যার। স্যার এটা মল থেকে 70 মিটার দূরে। স্যার এই নাম্বারটা দেখুন, এটা মল থেকে 20 মিটার দূরে স্যার। এক্সকিউজ মি। এস স্যার। আপনি কি এটা আমাদের বলতে পারেন যে এইটা আর এইটা, এই দুটো নাম্বার কাদের নামে আছে? 1 মিনিট স্যার, দেখে নিচ্ছি। স্যার আপনার নজরে যদি কোনো ভালো সভ্য ভদ্র মেয়ে থাকে না, তো আমার সঙ্গে কথা বলিয়ে দেবেন। আসলে না, আমার মা চায় আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। প্লিজ স্যার একটু। এক্সকিউজ মি স্যার। স্যার এই দ্বিতীয় নাম্বারটা ট্রেস করতে একটুখানি সময় লাগবে, কিন্তু এই প্রথম নাম্বারটা কোনো শীতল কুমারের। শীতল? তার মানে পঙ্কজ, সেদিন মনসাকে মারতে কোনো ছেলে নয়, মেয়ে এসেছিল। মনসা তো বলছিল যে কোনো ছেলে ছিল। কেসটা তো দেখছি আরো জটিল হয়ে যাচ্ছে। একটা কাজ করি, দয়া স্যারকে ফোন করা যাক। স্যার আমাদের কেন এখানে ডাকা হয়েছে? এক্ষুনি জানতে পেরে যাবেন। ওই আপনাদের সঙ্গে আরেকটা যে মেয়ে ছিল সে কোথায়? স্যার ওর নাম্বার বা অ্যাড্রেস পাওয়া যায়নি, এমনকি ওর লিস্টে নামও ছিল না। ওর নামই ছিল না গেস্টদের মধ্যে, তাহলে নিশ্চয়ই অভিজিৎ অন্য কোনো কারোর ইনভাইটেশনে এখানে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকেছিল আর বিরাজকে গুলি চালিয়ে পালিয়ে গেছে। কি? ও বিরাজকে মেরেছে? হ্যাঁ, আর আপনারা দুজন ওর সঙ্গেই বসেছিলেন। ওই মেয়েটার কাছে বন্দুক ছিল, সেটা আপনারা দেখেননি? স্যার আমার পুরো মনোযোগ তো ফাংশনের দিকে ছিল। স্যার আমারও। বাহ, তোমরা দুজনে ফাংশন এত মনোযোগ দিয়ে দেখছিলে যে তোমাদের পাশে বসে থাকা মেয়েটা নিজের গানটা বের করলো আর গুলি চালিয়ে পালিয়ে গেল, সেটা তোমরা টেরই পেলে না। এটা কি করে বিশ্বাস করব? এবারে বলো, আর কি কি মনে পড়ছে ওই মেয়েটার ব্যাপারে? স্যার ও একটা বড় ব্যাগ রেখেছিল টেবিলের ওপর, আর হয়তো ওই জন্যই আমরা গানটা দেখিনি। কোথায়? স্যার ওই যে টেবিলটা রয়েছে তার উপর যে ফুলের তোড়াটা পড়ে রয়েছে সেটার পাশে। আর ওয়াইনের গ্লাস ব্যাগের পাশেই ছিল। হ্যাঁ স্যার ছিল, আর ওই ব্যাগটা নিয়ে বারবার ঘাটাঘাটিও করছিল। এদিকে এসো। তোমরা দুজন এখানে বসেছিলে? হ্যাঁ স্যার। আর ও ব্যাগ কোথায় রেখেছিল? স্যার ওর ব্যাগ এইখানটা ছিল। আর গ্লাসটা এখানে ছিল? হ্যাঁ স্যার। তার মানে অভিজিৎ ব্যাগটার ভেতরে গানটা লুকিয়ে রেখেছিল। ও বলছিল না যে টানা হাঁচড়া করছে ব্যাগটা নিয়ে, নিশানাটা ঠিক করেছে আর গুলি চালিয়ে দিয়েছে। স্যার ওর মুখটা তো আমরা জেনেই গেছি, তাহলে ওর ছবিটা টেলিভিশনের খবরের কাগজে দিয়ে দিই আমরা। হ্যাঁ, কিন্তু তার আগে অভিজিৎ সিসিটিভি ফুটেজ চেক করো। স্যার এই যে দুটো ক্যামেরা দেখছেন, এই দুটো হলের ভেতরে লাগানো আছে, আর এটা মেন গেটের। এ তো অনেক দেরি করে এসেছিল ফাংশনে। আপনি মেন গেটের ফুটেজটা একবার দেখান তো। ইয়েস স্যার। স্যার এই তো ট্যাক্সিতে এসেছে। ট্যাক্সিতে? 1 মিনিট একটু রিভাইন্ড করুন তো, আবার চালান। পজ পজ। এবার ওই ট্যাক্সিটার নাম্বার প্লেটে একটু জুম করুন তো। ট্যাক্সি কোম্পানি থেকে খোঁজ নাও, কোথা থেকে ওই মহিলা বসেছিল ওই ট্যাক্সিতে। হ্যাঁ ঠিক, আমি ওই ট্যাক্সিটার কথাই বলছি। VWJ 3856, একদম তাই। 23শে নভেম্বর রাতে ওই 8টা নাগাদ এই ট্যাক্সিটা করে একটা মেয়ে তিরলা অডিটোরিয়ামে গেছিল। দেখুন এই ট্যাক্সিটার পুরো ডিটেলস চাই আমাদের। একদমই তাই, খুনের ব্যাপার এটা। হ্যাঁ, কি বললো ট্যাক্সি কোম্পানির লোক? স্যার কোম্পানির লোকেরা সমস্ত ডিটেলস ইমেল করছে স্যার। ওকে, ট্যাক্সি কোম্পানির ইমেল এসে গেছে। এইটা হলো মুম্বাইয়ের রোড ম্যাপ, আর এই যে লাল ডটটা দেখছো এটা হলো ট্যাক্সিটা, আর ওই ট্যাক্সির রুট হলো এটা। এটা দেখো,
টেরলা অডিটোরিয়াম, মানে ওই মেয়েটা ট্যাক্সি জলা রোড থেকে ধরেছে, জালা রোড থেকে। খুব চালাক মেয়েটা স্যার। ও ট্যাক্সিটা নিজের বাড়িতে ডেকে আনেনি, বরং যেখানে ভিড় বেশি সেখানে ডেকেছে। মনে হচ্ছে ওই মেয়েটার বাড়ি ওই জালা রোডেরই আশেপাশে কোথাও হবে। নিখিল, স্যার, একটা কাজ করো, তুমি আর জয়ন্তী যাও ওই জালা রোডে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। শীতল, কি? শীতল তো তুমি? আপনারা কি বলছেন? এই হেডফোনটা খুলবে, তারপরেই তো শুনতে পারবে। আই অ্যাম সো সরি। আপনারা তিনজন তো দীপকের কাজিনস, রাইট? আমি আপনাদেরই ওয়েট করছিলাম। আমরা ওর কোনো আত্মীয় নই, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? স্যার, সবকিছু ঠিক আছে তো? শনিবার দুপুর ঠিক 3টের সময় তুমি মলে কি করছিলে? কোন মলটা? ওই যে ওইখানে, ওই জবাবনগরের মলে। স্যার, মল? আমি তো মলে ছিলামই না, আর ওই জায়গাটা তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে। আমি তো ওখানে যাই না। দেখো শীতল, বেশি নাটক করতে যেও না। তুমি যদি জবরনগরে নাই গিয়ে থাকো, তাহলে তোমার ফোন ওখানে কি করছিল? কিন্তু আমার ফোন তো হারিয়ে গেছে, আমার কাছেই নেই। আপনারা কি পেয়ে গেছেন? ও, তো ফোন হারিয়েছে তোমার, বাহানাটা খুব ভালো। তবে সিআইডির সামনে এই সমস্ত বাহানা বেকার একেবারে। কারণ আমরা এটাও জানি যে এই মুহূর্তে তোমার ফোনটা কোথায়। এখানেই আছে, বাড়িতে, নেটওয়ার্ক তাই বলছে। কিন্তু আমার কাছে তো আমার ফোনটাই নেই, আর নেটওয়ার্ক আর সিগন্যাল। হ্যাঁ, হয়তো হতে পারে যে ওটা আমার কাজের লোকটাই চুরি করেছে। আমি তোকে কাজের থেকেও বার করে দিতে চেয়েছিলাম। ভেতরে কে আছে? কেউ না, হয়তো ইঁদুর হবে। ইঁদুর? আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকতে পারেন না। শুনুন, আপনারা লজ্জা করে না? বলা নেই কওয়া নেই, এইভাবে ঢুকে পড়ছো। কি আর করা যাবে, অভ্যেসটাই খারাপ যে আমাদের। আরে কি, বেশ বড় সড়ো ইঁদুর দেখছি। এর এখন কিছু খাবার দরকার, আমরা নিয়ে যাচ্ছি একে। রন ট্যাক্সিতে হয়তো এখান থেকে বসেছিল, কিন্তু ও ট্যাক্সি এখান থেকে নিল কেন, অন্য জায়গা থেকে নিল না কেন, সেটাই বুঝতে পারছি না। দেখ ভাই নিখিল, তোর প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। তুই জানিস, একজন লোক যখন সেজে গুজে বেরোয়, তো সে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। সাজাগুজার পর ঘুরতে কেন বেরোবে? ডিপেন্ড করে, যদি বয়স কম হয় তো মেয়েদের লাইন মারতে থাকে, আর যদি বয়স্ক হয় তো খুশিতেই বেরিয়ে পড়ে। কিন্তু মেয়েরা আর মহিলাদের মধ্যে কিন্তু এটা হয় না, তুই জানিস না? এদের ব্যাপারে তো কিছু তো জানিস? ওই কিছুই জানিস না? না। লজ্জা কেন পাচ্ছিস? না, ওই দেখ, এই মেয়েরা বা মহিলারা একবার রেডি হয়ে নেয়, তাহলে আর বেশি দূর যায় না, মানে যেতে পারে না। মানে এই যে উনি যেখানে রেডি হয়েছেন, ট্যাক্সিটা উনি সেখানেই ডেকেছেন। মানে বাড়ির আশেপাশে? একদম। দেখেছিস তো ভিডিওতে কত সেজে গুজে ছিল। এবার এত মেকআপ আর লিপস্টিক ও হোটেলে বসে মোটেও পরেনি, বাড়িতে বসেই করেছে নিশ্চয়ই। আর ওর বাড়ি এই আশেপাশেই হওয়া উচিত। দেখ, তোকে আরেকটা কথা আমি বলি এবার মেয়েদের ব্যাপারে। আরে না, লোকটা যেখানেই থাকে মাঝে মাঝে ওষুধপত্র সেখান থেকেই কেনে। বেশ বুদ্ধিমান তুই। হ্যাঁ, সে তো আমি। চল খুঁজে দেখি। এক্সকিউজ মি। হ্যাঁ, আমাদের কিছু দরকার। প্রেসক্রিপশন দেখান। এ আবার কি? এটা কি প্রেসক্রিপশন? মন দিয়ে দেখো তুমি। তার মানে কি? দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। এই ছবিটা মন দিয়ে দেখো আর বলো, তুমি একে কখনো দেখেছো? এ আমারই? এ আমারই? না, আমার কেউ না। এ তো সেই মেয়েটা। আরে দেখ না, সেই মেয়েটা না? আরে হ্যাঁ,
এ তো ওই 11 নম্বর বাংলোর। 11 নম্বর? হ্যাঁ 11 নম্বরে থাকে, বাড়ি থেকে ফোন করে। অনেকবার বাড়িতে ওষুধ পাঠিয়ে দিয়েছি। কেন, অসুস্থ ছিল? না না, এমনিতে সুস্থ। 11 নম্বর। চ। এই যে ম্যাডাম, গাড়িটা সরাও। এই কি অসভ্যতা এটা? চল গাড়ি সরা। যদি এখানে অসভ্যতাম না পছন্দ হয় তাহলে সিআইডি বিউরো চলো, ওখানে করে নেবো কিছু অসভ্যতাম। সিআইডি? চর মারবে মেয়েটাকে, তাই? স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমার কোনো দোষ নেই। টাকা নিয়ে লোকদের মারছো আর তুমি বলছো কিছু করোনি? কে বলেছে তোমাদের এই কাজ করতে? মনসা আর অমলকে মারবার জন্য? প্রীতম বলেছিল। কে প্রীতম? ও বড় বড় পার্টি থেকে সুপারির কন্ট্রাক্ট নেয় আর আমাদের মতো লোকজনদের দিয়ে দেয়। মনসাকে মারতে ওই আমাকে বলেছিল, আর আমার বন্ধু রিঙ্কুকে অমলের সুপারি দিয়েছিল। মানে টাকা নিয়ে লোকদের মারবার জন্য প্ল্যানটা প্রীতমই চালায়, আর তারপরে মনসা আর অমলকে মারবার জন্য প্রীতমকে কে বলেছে? প্রীতমকে কে কন্ট্রাক্ট দিয়েছিল? বিরাজ বলেছিল। বিরাজ? স্যার তার মানে বিরাজ, মনসা আর এই অমলের কেসটা একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার এটা সচিন, যে বিরাজ প্রীতমকে কন্ট্রাক্ট দিয়েছিল মনসা আর অমলকে মারবার জন্য, আর তারপরে ও নিজেই খুন হয়ে গেল। আচ্ছা স্যার, এমন নয় তো যে অমল আর মনসা মিলে বিরাজকে খুন করিয়েছে? তাহলে মনসা আর অমল আমাদের কাছে আসলো কেন? আচ্ছা তুমিই তো কন্ট্রাক্ট পেয়েছিলে না মনসা আর অমলকে মারার জন্য, তাহলে তুমি আর তোমার বন্ধু সফল হতে পারলে না কেন? অসফল হয়নি সাহেব, প্রীতম শেষ মুহূর্তে ওই দুজনকে মারার প্ল্যানটাই ক্যান্সেল করে দিল। প্রীতম শেষ মুহূর্তে এদের দুজনকে মারার প্ল্যানটাই ক্যান্সেল করে দিল? কেন? উদ্দেশ্যটা কি? আমার তো মনে হয় বিরাজের মৃত্যুর পিছনে এই প্রীতমের হাত আছে। দীপিকা, হ্যাঁ স্যার। বিরাজকে মারবার কথা তোমাকে কে বলেছে? প্রীতম বলেছিল। প্রীতম বলেছে? স্যার কিন্তু প্রীতমকে আবার কে বলবে বিরাজকে মারার জন্য? সেটাও জানা যাবে নিখিল। স্যার আমাকে আর কতক্ষণ এখানে থাকতে হবে? আমি কি বাড়ি যেতে পারি? কেন? এমন কোন ভালো কাজটা করেছো যে আমরা তোমাকে এখনই ছেড়ে দেবো? একজন খুনিকে তুমি বাঁচানোর চেষ্টা করেছিলে, বুঝেছো? স্যার আমি ওকে ভালোবাসি, তাই একটু ভাবুক হয়ে গিয়েছিলাম। কি এমন বড় কাজ করেছো? একে ভালোবেসে একে বাঁচানোর চেষ্টা করেছিলে তুমি। ওর তো শাস্তি হবেই, কিন্তু তোমারও শাস্তি হবে। যাও নিয়ে যাও একে। চলো। নীলেশ, তোমার কাছে প্রীতমের নাম্বার আর অ্যাড্রেসটা তো নিশ্চয়ই আছে। স্যার আমার সঙ্গে প্রীতমের কখনো ডিরেক্ট কথা হয়নি, সবসময় ওর সেক্রেটারি জিয়ার সঙ্গে কথা হতো।
দীপিকা, তোমার কাছে নাম্বার আছে প্রীতমের? না, আমার সাথে সব সময় ও সেক্রেটারি জিয়ার কথা হতো। তাহলে সেক্রেটারি জিয়ার নাম্বার দাও আমাদের। স্যার কোনো একটা নাম্বার থাকলে তো বলবো, সবসময় নতুন নতুন নাম্বার থেকে ফোন করতো। আর হ্যাঁ, যাকে মারতে হবে তার সব খবরাখবর একটা খামে ভরে দরজার বাইরে রেখে দিত। নিত্য নতুন নাম্বার থেকে ফোন করতো। খুব নিজেকে চালাক মনে করতো ওই সেক্রেটারি জিয়া, কিন্তু এটা জানে না যে এবার আমাদের ফাঁদেও পড়েছে, সিআইডির কাছে। বেশিক্ষণ আরও ফ্রি থাকতে পারবে না। ওই জিয়া যে যে নাম্বারে ফোন করেছে ওর প্রত্যেকটা নাম্বার আমাদের চাই, এখনই, এই মুহূর্তে। স্যার এই দেখুন, শহরের নকশাতে লাল রঙের যে চিহ্নগুলো দেখা যাচ্ছে, জিয়া আজকে এই নাম্বারগুলো ওখানে ব্যবহার করেছে। এটা হলো সেই প্রথম নাম্বার জিয়া যেটা ব্যবহার করেছিল। রাজা পার্ক থেকে খাতিপুরাতে গিয়েছিল আর 30 মিনিট ধরে কথা বলেছিল, 30 মিনিট ধরে। আর তারপরে খাতিপুরা থেকে ও শ্যামনগরে এসেছিল, সেই সময় ও 40 মিনিট কথা বলেছিল। হ্যাঁ স্যার, আর তৃতীয় নম্বরটাও ইউজ করেছে শ্যামনগর থেকে কুইন্স রোডের মাঝখানে। তার মানে 1 ঘন্টার উপরে কথা বলেছে ওরা স্যার। আর তারপরে ওরা কুইন্স রোড থেকে বিদ্যানগর পর্যন্ত গেছে। আর স্যার বিদ্যানগরে জিয়ার নাম্বারের সাথে আরো একটা নাম্বার আছে। মনে হচ্ছে এই নাম্বারটা প্রীতমের। শ্রেয়া, এটা প্রীতমেরই। এই প্রীতমই জিয়াকে ডেকেছিল বিদ্যানগরে দেখা করার জন্য। কিন্তু স্যার বিদ্যানগরের ওখানে জিয়ার মোবাইলটা বন্ধ হয়ে গেছিল। আরে ঠিক আছে, হতে দাও, কিন্তু ওই দ্বিতীয় নাম্বারটা তো আছে যেখানে জিয়া কথা বলেছিল। ওটাকে ট্র্যাপ করো নিখিল। স্যার আপাতত এই নাম্বারটা সিভিল লাইনের কোনো বাংলোতে আছে, 17 নম্বর বাংলোতে। সিভিল লাইন্স বাংলো নম্বর 17। জিয়া, তোর শাড়িটা তো খুব সুন্দর দেখতে, কোথা থেকে কিনেছিস? স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি, ডিজাইনারকে দিয়ে। বা জিয়া, তোর পছন্দটা তো খুব ভালো রে। 1 মিনিট। আমার পুরনো একটা শত্রু আছে, আমি ওকে খুন করাতে চাই। দাম যা হয় আমি দিতে রাজি আছি। মনে হয় কোনো প্রেমিক ফোন করেছে। আমি প্রীতম বাবুর সেক্রেটারি বলছি। আপনার খবর আমি ওনার কাছে পৌঁছে দেব। 10 লাখ লাগবে। আরে 20 লাখ টাকা দেবো, কিন্তু ও যেন না বাঁচে। ওনার উপরে আপনার দেখছি খুব রাগ। কি হয়েছে আপনার সাথে ওনার? সে দেখা করে বলছি আপনাকে আমি। মনে হচ্ছে দরজায় কেউ বেল বাজাচ্ছে। আমি কিছু সময় পরে আপনাকে ফোন করছি। আপনি? না, আমি তো ফোনে আছি, আপনার সঙ্গে দেখাও হয়ে গেল। আপনি কে? এমনিতে আমার নাম অভিজিৎ, কিন্তু লোকে আমাকে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ নামেই চেনে। সিআইডিতে কাজ করি আমি। আচ্ছা, আপনি আমাকে কি নামে ডাকতে চান? সিআইডির এখানে কি কাজ? আরে ফোনে তো বললাম আপনাকে। আচ্ছা, ওটা আমি ভাবলাম কেউ মজা করছে আমার সঙ্গে, তাই আমিও মজা করলাম। সুপারির লেনদেন তোমার মজা মনে হয়? জিয়া, এগুলো কি হচ্ছে? সরি গার্লস, পার্টি শেষ হয়ে গেছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন চলুন। এই চল চল চল। আপনি ভাবতেও পারছেন না যে আপনি কত বড় বিপদে পড়ে গেছেন। দেখুন, আমি প্রীতমের জন্য কাজ করি, কিন্তু আজ পর্যন্ত ওকে দেখিনি। বাহ স্যার, একটু আগে বলছিলেন প্রীতমকে চেনে না, এখন বলছেন দেখেনি। কিছুক্ষণ পর ইনি বলবেন যে ইনি নিজেই প্রীতম। আরে আমি এসব কেন বলবো? আমি প্রীতম নই, আমি জিয়া। আপনার আইডি দেখান তো। আইডি কার্ড? হ্যাঁ, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যে কোনো কিছু। না, কিছু নেই। নেই? ও, ম্যাডামের ব্যাগটা একবার চেক করে দেখো তো। স্যার এই সুন্দরী মহিলাটির নাম প্রীতম যোগিতা। আচ্ছা, তাহলে আপনিই প্রীতম। পালিয়ে কোথায় যাচ্ছ? আগে নিজের চেহারার মেকআপটা তো করো। হ্যাঁ, আমি প্রীতম। আমি সুপারি কিলার হিসেবে কাজ করি। বিরাজকে মারা সুপারি তোমায় কে দিয়েছিল?
ক্ষমা করবেন আমরা এইভাবে চলে এলাম, আসলে খুব দরকার ছিল এখানে। আপনারা দীপিকাকে গ্রেফতার করে নিয়েছেন? হ্যাঁ, সিআইডির থেকেও বাঁচতে পারেনি। কিন্তু ও এরকম কেন করলো? বিরাজ ওর কি ক্ষতি করেছিল? না না, বিরাজ দীপিকার কোনো ক্ষতি করেনি। তাহলে ওরা আমার ভাইকে কেন মারলো? কারণ কেউ সুপারি দিয়েছিল দীপিকাকে বিরাজকে খুন করার জন্য। বিরাজের সুপারি? কিন্তু বিরাজের জন্য সুপারি কে দেবে? এমন একজন দিয়েছিল যে এই সময় এখানে উপস্থিত আমাদের মধ্যে, যে বিরাজের মৃত্যুতে লোক দেখানো চোখের জল ফেলছিল। শিখর, তুমি? আপনার খুব দৌড়ানোর ইচ্ছে তাই না? আমাদের জেলের বাইরে একটা খুব বড় মাঠ আছে, সেখানে গিয়ে আপনার শখ পূর্ণ হয়ে যাবে। আসলে এটা আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, কিন্তু সত্যি বলতে কি পুরো ব্যবসাটাই শুধুমাত্র বিরাজই দেখাশুনো করতো। আর এটা নিয়ে তোমার খুব রাগ ছিল তাই না? কেন রাগ হবে না? সমস্ত প্রপার্টি ওর নামে, সমস্ত ফ্যাক্টরিও, সমস্ত ইন্ডাস্ট্রি ওর নামে ছিল। ভিখারির মতো ভাবতাম আমি নিজেকে। এই জন্য আমি বিরাজ ভাইয়ের প্রতিদ্বন্দ্বী অমল আর মনসার সাথে হাত মেলাই। আর তোমাদের তিনজনের একটাই লক্ষ্য ছিল, বিরাজকে বরবাদ করা। হ্যাঁ, যখন বিরাজ ভাইয়ের মনে হলো যে আমার অমল মনসার যখন খুব উন্নতি হচ্ছে, তো ও সহ্য করতে পারলো না, তখন ও দুজনের সুপারি দিয়ে দিল। আর ওরা দুজন মারা যাওয়ার আগে তুমি ওদের সুপারি ক্যান্সেল করিয়ে বিরাজের নামে সুপারি দিয়ে দাও। হ্যাঁ, তো কি খারাপ করেছি আমি? বিরাজ কি এমন ধোয়া তুলসী পাতা ছিল? হ্যাঁ, ও ধোয়া তুলসী পাতা ছিল না, কিন্তু তোমাকে উনি নিজের ছোট ভাইয়ের থেকে নিজের ছেলের মতো করে বেশি দেখেছে। তুমি যেটা করলে শেখর, তার কোনো প্রায়শ্চিত্ত নেই। প্রায়শ্চিত্ত করার জন্য অনেক সময় পাবে, জেলের মধ্যে বসে ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।